Okay, so let us start with DNA sequencing. দেখা যাক আমরা কতটা বুঝতে এবং বোঝাতে পারি। ঠিক আছে, this is the most important topic of your genomics, one of the most important. Genomics এ আমরা এখন আরো অনেক কিছু পড়বো, so one of the most important topic. Let's see. সবার আগে আমরা একটু হিস্ট্রিটা দেখি। ঠিক আছে, ডিএনএ সিকোয়েন্সিং এর হিস্ট্রি। স্ক্রিন দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো, ব্যাপারটা হচ্ছে যে দুটো জিনিসকে আমাদের পার্সপেক্টিভে রেখে পড়তে হবে। একটা হচ্ছে যে সিকোয়েন্সিং টেকনিক বা সেটার আবিষ্কার, আর দ্বিতীয়ত হচ্ছে যে এফিসিয়েন্সি, মানে কটা বেস পেয়ারকে সিকোয়েন্স করা যাচ্ছে। হ্যাঁ, এই দুটো জিনিস কিন্তু আমাদের পার্সপেক্টিভে রেখে পড়তে হবে। ওকে, তো এগুলো আমরা মোটামুটি জানি যে 1870-তে ফ্রেডরিক মাইস্টার ডিএনএ ডিসকভার করে কথাটা, এই মিউট করো তো, ডিএনএ ডিসকভার করেছেন, এই কথাটা বলা খুব ভুল হবে। তিনি নিউক্লিন বলে একটা পদার্থ আর কি ডিসকভার করেন, which is nothing but a phosphate rich precipitate, যেটাকে নিউক্লিন বলা হয়। 1870-তে ফ্রেডরিক মাইস্টার সেটা আবিষ্কার করেন। 1940-তে অ্যাভারি ম্যাককার্টি, তোমরা পড়েছো, গ্রিফিথ এক্সপেরিমেন্টের পর ওনারা এক্সপেরিমেন্ট করেন এবং অ্যাভারি প্রপোজ করেন যে ডিএনএ হচ্ছে জেনেটিক মেটেরিয়াল, which is confirmed by Hershey and Chase। ঠিক আছে, 53-তে দ্যাট গ্রাউন্ড ব্রেকিং ডিসকভারি, যেটাকে আমরা মলিকিউলার বায়োলজি টিপিং পয়েন্ট বলে থাকি। মলিকিউলার বায়োলজি টিপিং পয়েন্ট যে জিনিসটাকে আমরা বলে থাকি, দ্যাটস দ্য ডিসকভারি অফ দ্য স্ট্রাকচার অফ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ। 1953-তে 1953-তে দিস ইজ দ্য টিপিং পয়েন্ট। দেখবে এই আবিষ্কারটা হওয়ার পর মলিকিউলার বায়োলজি ফিল্ডে অন্যান্য যে ডিসকভারিজ গুলো সেগুলো কিন্তু প্রায় এক্সপোনেনশিয়ালি বেড়ে যায়। এই আবিষ্কারটা হওয়ার পর মলিকিউলার বায়োলজি ফিল্ডে ডিসকভারিজ গুলো এক্সপোনেনশিয়ালি বেড়ে যায়। ওকে, 1965-এ প্রথম একটা ইস্ট টিআরএনএ কিন্তু সিকোয়েন্স করা হয়। নাও দিস ইজ দ্য এক্সাম্পল যেখানে সত্যি একটা নিউক্লিক অ্যাসিডের সিকোয়েন্স করা হয়। হলি, উনি 1965-এ, that's way back, first time a nucleic acid had been sequenced. ওকে, তারপরে আরো হু 1970-তে ল্যামডা কোহেসিভেন্স যেটা আছে, তোমরা যদি ল্যামডা ফ্রাইজের পুরো ইয়েটা জানো, সেটা সিকোয়েন্স করেন। 77 মোস্ট ইম্পর্টেন্ট, ওই সময় মানে 70s এর এন্ডের দিকে স্যাঙ্গার এবং ম্যাক্সিম গিলবার্ট দুজনেই কিন্তু ডিএনএ সিকোয়েন্সিং এর দুটো ডিফারেন্ট পদ্ধতি দেন। কিন্তু গিলবার্টের এই কেমিক্যাল ডিগ্রেডেশনের মাধ্যমে যে সিকোয়েন্সিং এর ব্যাপারটা, ওটা কোনোদিনও পপুলার হয়নি। আমরা ওটার প্রিন্সিপাল দেখবো, পড়ি কিনা। বাট স্যাঙ্গার ডাইডিঅক্সি চেইন টার্মিনেশন, স্যাঙ্গার্স ডাইডিঅক্সি চেইন টার্মিনেশন সিকোয়েন্সিং, এখনো অব্দি যে সিকোয়েন্সিং মেথডস আছে, 50% অফ দেম ইজ বেসড অন দিস প্রিন্সিপাল। এক্স্যাক্টলি এইভাবেই হয় আমরা বলছি না। অবশ্যই 1970-এর দশকের একটা জিনিস তো এখন চলবে না, সেটার মধ্যে অনেক ধরনের অটোমেশন হয়েছে। অনেক ধরনের অটোমেশন হয়েছে কেন না, এই স্পিডটা বাড়াতে হয়েছে। বেস পেয়ার পার পার্সন পার ইয়ার দেখা যাচ্ছিল 1965-এ যেটা 1 ছিল, এখন সেটা কত হয়ে গেছে? দিস ইজ ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন হয়ে গেছে। ওকে, তো এইটা কিন্তু আস্তে আস্তে বেড়েছে। মানে একটা সময় যখন স্যাঙ্গার এটা আবিষ্কার করেন, তারপরে দেখো প্রায় এক্সপোনেনশিয়ালি জিনিসটা কিন্তু বাড়ে। কেন না, বিভিন্ন অটোমেশন। ঠিক আছে, এই যে M13 5, দ্যাটস আ সিঙ্গেল ডিএনএ, মানে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, তার মধ্যে কিন্তু ক্লোন করা হয় জিনটাকে। তারপর পার্শিয়াল অটোমেশন, এগুলো সব আমরা পড়বো যে আফটার দ্যাট প্রত্যেকটা ফেজে কিন্তু অনেক অটোমেশন আসে। যার মধ্যে একটা হচ্ছে গিয়ে সিকোয়েন্সিং এর জন্য যে পলিমারেজটা, সেটা ইমপ্রুভ কোয়ালিটির আসে। ফ্লুরোসেন্ট ডাইজ আসে, যা রেডিও অ্যাক্টিভিটি ইজ নাও রিপ্লেসড বাই ফ্লুরোসেন্ট ডাইজ,
ফলে এক্ষুনি আমরা দেখবো যে 4টে ডিফারেন্ট টিউবের আর দরকার হচ্ছে না, একটা টিউবেই 4 ধরনের ডিফারেন্ট ফ্লুরোসেন্ট ডাই। আবার বলছি, 4টে ডিফারেন্ট টিউবের আর দরকার হচ্ছে না, একটা টিউবেই 4 ধরনের ডিফারেন্ট ফ্লুরোসেন্ট ডাই দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে whether the sequence could be G or C or T or A। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আর তারপর তো মোটামুটি 2005, 2, 3, 5 এখান থেকে হিউম্যান জিনোম প্রজেক্ট কমপ্লিট হওয়ার পর এনজেএস মানে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং চলে আসে। ঠিক আছে, এর মধ্যে ইমপ্রুভড এনজাইমস ছিল, ইমপ্রুভড ফ্লুরোসেন্স ডাইস ছিল, এবং সব থেকে যে ইমেজ প্রসেসিং মানে যে সফটওয়্যার ছিল, বিকজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ গতকালও আমাকে বোধহয় সৌরদীপ জিজ্ঞেস করেছিল, আমি যেটা বলছিলাম যে আলটিমেটলি তোমার ডেটাটা রিড কিন্তু মানুষের পক্ষে করা সম্ভব নয় একটা অত বড় সিকোয়েন্সে। সেই যে রেজাল্ট যে অ্যানালিসিসটা, এটা কিন্তু ডিফারেন্ট বায়োইনফরমেটিক প্রোগ্রামসই করে। ইটস নট পসিবল ফর এনি হিউম্যান টু ডু দিস রেজাল্ট অ্যানালিসিস। 4টে বেসিক প্রিন্সিপাল আমরা যদি দেখি, তাহলে একটা হচ্ছে গিয়ে লেবেলিং অফ ডিএনএ। হ্যাঁ, মানে আমাকে এটা বুঝতে হবে যে আমাকে কিন্তু সিকোয়েন্সিং এ খুব মাইনিউট কোয়ান্টিটি অফ ডিএনএ ডিটেক্ট করতে হবে। ইটস নট লাইক দ্যাট যে তুমি একটা 11 সেল চালাচ্ছ এবং সেখানে কিন্তু তোমার ইথিডিয়াম ব্রোমাইড দিয়ে স্টেন করে ডিটেক্ট করছো। নো, দ্যাটস নট দ্য কেস হিয়ার। এখানে অত্যন্ত মাইনিউট কোয়ান্টিটি অফ ডিএনএ ডিটেক্ট করতে হয়। কেন আমরা এক্ষুনি বুঝবো। যার জন্য এই ডিএনএটাকে ইউজুয়ালি রেডিও অ্যাক্টিভ যে আইসোটপস আছে লাইক P32 আর S35 এইগুলো দিয়ে লেবেল করা হয়। ওকে, generation of fragments for which specific bases as 3' end are known। এক্ষুনি আমরা দেখব যে 3' end এ স্পেসিফিক কি বেস ইনকর্পোরেটেড হয়েছে। আবার বলছি যে ফ্র্যাগমেন্টস জেনারেট করা হবে যা 3' end এ এক্স্যাক্টলি কি বেস ইনকর্পোরেট হয়েছে, ঘাবড়ানোর কিচ্ছু নেই, এক্ষুনি আমরা দেখব, সেটা জানতে পারবো। Separation of fragments using gel electrophoresis sensitive enough to resolve differences in one nucleotide। মানে একটা এটিজি আছে আর একটা এটিজিসি আছে, একটা এটিজি আছে আর একটা এটিজিসি আছে, তাহলে দুটোর মধ্যে এক নিউক্লিওটাইডের পার্থক্য, এটাও যাতে একটা জেল রিজলভ করতে পারে। মানে we will see two different bands for ATG and ATGC। Okay, we will see two different bands for ATG and ATGC। এইটা কিন্তু 11 জেলে সম্ভব নয়। ইটস নট পসিবল ইন অ্যান 11 জেল। ঠিক আছে, এর জন্য কিন্তু, কারণ 11 জেলের কোর সাইজ অনেক বড়। যে জেলের কোর সাইজ যত বড়, তুমি যতই পার্সেন্টেজ বাড়াও, সেখানে দুটো ডিএনএ ফ্র্যাগমেন্ট ডিফারিং ইন জাস্ট ওয়ান নিউক্লিওটাইড, দুটো ডিএনএ ফ্র্যাগমেন্ট ডিফারিং ইন জাস্ট ওয়ান নিউক্লিওটাইড ইউ ক্যানট সেপারেট। ফলে তোমাকে অনেক স্মল কোর সাইজ ওয়ালা কিন্তু জেল চালাতে হবে। দ্যাট ইজ দ্য polyacrylamide gel। So we use 40% page or 40% polyacrylamide gel for this purpose, and then obviously we have to detect the fragments। ঠিক আছে, স্যাঙ্গার ডিএনএ সিকোয়েন্সিং এর বেসিসটাই হচ্ছে নর্মাল ডিএনএ রেপ্লিকেশন। ঠিক আছে, বেসিসটাই হচ্ছে যে নর্মাল ডিএনএ রেপ্লিকেশন হবে। নর্মাল ডিএনএ রেপ্লিকেশনে কি কি থাকে না, আমরা জানি যে 3' এন্ডে সবসময় সিনথেসিসটা 5' to 3' হয়। তাহলে 3' এন্ডে এসে কি হচ্ছে, আরেকটা নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে, যার জন্য 3' এন্ডে কিন্তু আমার একটা হাইড্রক্সাইল গ্রুপ থাকতে হচ্ছে। ঠিক আছে, এইখানে এইগুলো না পড়ে আমরা একটু জিনিসটা একটু দেখে নিই। ঠিক আছে, সো দিস ইজ ইউ সি দিস ইজ আ দিস ইজ আ ডিঅক্সিনিউক্লিওটাইড। মানে এখানে 2' এন্ডে এইচ আছে এবং 3' এন্ডে OH আছে। এই OH যেটা এখান থেকে একটা H সরে যায় এবং এখানে এসে আরেকটা নিউক্লিওটাইড অ্যাসোসিয়েটেড হয়।
কারুর কোনো ডাউট আছে এই ব্যাপারে? ঠিক আছে, 3 প্রাইম এন্ডে এইচ ও এইচ আছে, এখান থেকে একটা এইচ সরে যায় এবং আরেকটা নিউক্লিওটাইড এসে অ্যাসোসিয়েটেড হয়। কারুর কোনো ডাউট আছে এই ব্যাপারে? নেই। ঠিক আছে, তাহলে ডাইডিঅক্সি নিউক্লিওটাইড কি হয়? ডাইডিঅক্সি নিউক্লিওটাইডের ক্ষেত্রে এখানে ওইচ এর জায়গায় একটা এইচ থাকে, তাহলে কি আরেকটা নিউক্লিওটাইড এসে অ্যাসোসিয়েট হতে পারবে, নাকি ডিএনএ চেনটা ওখানেই টার্মিনেট হয়ে যাবে? একটু বলো তো। সো প্রিভিয়াসলি ইট ওয়াজ দ্য নিউক্লিওটাইড মনোফসফেট, যার এইখানে এসে আরেকটা কিন্তু নিউক্লিওটাইড অ্যাটাচ, আরেকটা নিউক্লিওটাইড মনোফসফেট অ্যাটাচ করতে পারছিল, কিন্তু যে মুহূর্তে ডাইডিঅক্সি হয়ে যাচ্ছে এখানে তো আর ওটা নেই, ফলে এখানে এসে আরেকটা নিউক্লিওটাইড কি অ্যাটাচ করতে পারবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? পারবে না তো। পারবে না, তাহলে ওইখানে চেনটা কিন্তু বন্ধ হয়ে যাবে, চেনটা টার্মিনেট হয়ে যাবে। একটু আমরা দেখে নিই। এই দেখো, এইখানে এই বেস পেয়ারিংটা হলো, এইখানে আরেকটা বেস পেয়ারিং হলো, কিন্তু এবারে আমার কাছে 2,3 ডাইডিঅক্সি নিউক্লিওটাইড আছে, ফলে এরপর কিন্তু এটা আমাদের টেমপ্লেট চেন। আবার বলছি, এইটা দেখো, এইটা হচ্ছে কি আমাদের টেমপ্লেট ডিএনএ চেন। এখানে একটা নিউক্লিওটাইড ঢুকলো, এখানে তারপর আরেকটা নিউক্লিওটাইড ঢুকলো, থার্ড নিউক্লিওটাইড কিন্তু আর ঢুকবে না, কারণ এই ওএইচটা কিন্তু এই এইচ এর সঙ্গে অ্যাসোসিয়েটেড হতে পারবে না। বোঝা গেল ব্যাপারটা? এইবার একটু আমরা এইখানে ব্যাক করে যাই। Fragments are generated by spiking reaction with small quantity of 2,3 dideoxynucleotides, which terminate polymerization whenever they are incorporated into the DNA. মানে যে মুহূর্তে এই ডাইডিঅক্সিনিউক্লিওটাইড চেনের মধ্যে ঢুকে গেল, ডিএনএ চেনের মধ্যে, ও কিন্তু আর পলিমারাইজেশন হতে দিচ্ছে না, ও কিন্তু আর পলিমারাইজেশন হতে দিচ্ছে না, চেনটা কিন্তু ওখানেই টার্মিনেট করে যাচ্ছে। বাট সমস্যাটা হচ্ছে, তুমি যে ডিএনএ পলিমারেজ ইউজ করবে তার যদি একটা 3 প্রাইম টু 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি থাকে, তখন কি হবে? তখন যে ব্যাপারটা ঘটবে, তুমি যে পলিমারেজ ইউজ করবে তার যদি একটা 3 প্রাইম টু 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি থাকবে, সে কিন্তু 3 প্রাইম থেকে এই ডাইডিঅক্সি নিউক্লিওটাইডটাকে কেটে বার করে দিতে পারে, কেটে বার করে দিয়ে একটা ডিঅক্সি নিউক্লিওটাইড ঢুকিয়ে দিতে পারে। ঠিক আছে, ফলে আমরা এমন কোনো সেক্ষেত্রে চেন টার্মিনেশন হবে না। আর স্যাঙ্গার সিকোয়েন্সিং এর মূল প্রিন্সিপালই হচ্ছে যাতে চেন টার্মিনেশন হয়। ঠিক আছে, স্যাঙ্গার সিকোয়েন্সিং এর মূল প্রিন্সিপালই হচ্ছে যাতে চেন টার্মিনেশন হয়, কিন্তু এখানে যদি ডাইডিঅক্সি নিউক্লিওটাইড ঢুকে যায় তাহলে কিন্তু চেন টার্মিনেশন হচ্ছে, বাট এটাকে যদি কোনো 3 প্রাইম টু 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস কেটে বার করে দেয়, দিয়ে ডিঅক্সি নিউক্লিওটাইড ঢুকিয়ে দেয়, তখন কিন্তু আর তোমার এই প্রপাগেশনটা হবে না, এই চেন টার্মিনেশনটা হবে না। মানে এটাকে যদি কোনো এক্সোনিউক্লিয়াস কেটে বার করে দেয়, দিয়ে যদি এখানে ডিঅক্সি নিউক্লিওটাইড ঢুকিয়ে দেয়, তখন কিন্তু আবার চেনটা নর্মালি প্রসিড করবে। সো আমরা স্যাঙ্গার সিকোয়েন্সিং এর ক্ষেত্রে যে পলিমারেজটা ব্যবহার করব, সেটার যেন 3 প্রাইম টু 5 প্রাইম কোনো এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি না থাকে। এই অবধি কারুর কোনো ডাউট? তাহলে তো স্যার ফ্র্যাগমেন্ট গুলো তো র্যান্ডম লেন্থের তৈরি হতে হবে, মানে ছোট হতে একদম পারে, বড় একদম একদম র্যান্ডম লেংথেরই তৈরি হবে, সেই রকমই আমরা চাই, সেটাই চাই, সেটা আমরা এক্ষুনি দেখব। এই অবধি যা বললাম তুমি বুঝতে পেরেছো তো সৌরদীপ? হ্যাঁ স্যার। সমস্যাটা হচ্ছে যে এই ডাইডিঅক্সিটা ঢুকে যাওয়ার পর আর কিন্তু এখানে চেন শেষ হয়ে গেল, এটা যদি টেমপ্লেট ডিএনএ থাকে। সমস্যাটা হচ্ছে যদি এক্সোনিউক্লিয়াস থাকে, এটাকে কেটে যদি আবার একটা ডিঅক্সি ঢুকিয়ে দেয়, তখন কিন্তু চেন টার্মিনেট হবে না, কিন্তু আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যাতে চেনটা টার্মিনেট হয়। ইজ ইট ওকে? সুপর্ণা? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হুম। ওকে, ঠিক আছে, তাহলে আমরা প্রসিড করছি। এবারে একটু আমরা দেখে নিই
যে সবার আগে যে জিনিসটা আমাদেরকে ইউজুয়ালি করা হয় যে কোনো প্লাজমিড আর ফাজের মধ্যে যে ডিএনএটাকে আমরা সিকোয়েন্স করব সেটাকে ক্লোন করা হয়। কেন ক্লোন করা হয়? কারণ সেই প্লাজমিড বা ফাজের মধ্যে আমরা একটা প্রাইমার বাইন্ডিং সাইট পাই। ঠিক আছে, মনে রাখতে হবে একটা জিনিস যে আমরা কিন্তু আলটিমেটলি রেপ্লিকেশন পদ্ধতির সাহায্য নিচ্ছি। রেপ্লিকেশন শুরু হওয়ার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে একটা প্রাইমার দরকার। আমাদের যে যে টেকনিক রেপ্লিকেশনের উপর বেস করে আছে, ইভেন ফর ইয়োর পিসিআর we need a primer. For normal DNA replication we need an RNA primer. ঠিক আছে, we need an RNA primer, কারণ আমরা জানি যে কোনো ডিএনএ পলিমারেজই ডি নোভো ডিএনএ রেপ্লিকেশন শুরু করে দিতে পারে না, যে হঠাৎ করে সে ঢুকে গেল আর ডিএনএ রেপ্লিকেশন শুরু করে দিল, এরকম কিন্তু কোনো ডিএনএ পলিমারেজ পারে না। তো তার জন্য একটা প্রাইমার কিন্তু দরকার। এবারে সেই যে প্রাইমার বাইন্ডিং সাইটটা দ্যাট ইজ প্রেজেন্ট উইদিন দিস ভেক্টর, আমরা জিনটাকে ক্লোন করলাম, ফাইন। নেক্সট স্টেপে এবার আমি কি করব, আমি প্রাইমার বাইন্ডিং সাইটে সিকোয়েন্স জানি, তার করসপন্ডিং একটা প্রাইমার দিয়ে দিলাম। আমি প্রাইমার বাইন্ডিং সাইটে সিকোয়েন্স জানি, তার করসপন্ডিং একটা প্রাইমার দিয়ে দিলাম। ওকে, দিলাম তো? সেই প্রাইমারটা কি? সেই প্রাইমারটা এরকম এক্সটেন্ড করবে। সিমিলারলি এদিক থেকে একটা প্রাইমার দিলাম, সেটা এক্সটেন্ড করবে। এখানে ক্লোন করার উদ্দেশ্য হচ্ছে, এক হচ্ছে কপি নাম্বারটা বাড়ানো, আর দ্বিতীয় হচ্ছে যে এই ভেক্টরের মধ্যে একটা নোন সিকোয়েন্স আছে যার মধ্যে আমি ক্লোন করছি, দ্যাটস দ্য প্রাইমার বাইন্ডিং সাইট। কারণ আমার যদি কোনো এমন পদ্ধতির সাহায্য নিতে হয় যে পদ্ধতিটা রেপ্লিকেশনের উপর বেস করে আছে, তাহলে তার জন্য আমাকে কিন্তু একটা প্রাইমার প্রোভাইড করতে হবে। নাও ইউ সি, সো দিস ইজ দ্য প্রাইমার। এইটা হচ্ছে গিয়ে প্রাইমারটা, অ্যানিলিং সাইটটা। এইটা হচ্ছে প্রাইমার অ্যানিলিং সাইটটা। এর এগেনস্টে আমি এই প্রাইমারটা দিচ্ছি তো, অসুবিধা নেই তো? এটা আমার 3 প্রাইমে প্রাইমার অ্যানিলিং সাইট, তার এগেনস্টে আমি 5 প্রাইমে এই প্রাইমারটা দিলাম। ঠিক আছে, এইবারে দেওয়ার পরে ধরো এই সিকোয়েন্সটাকে আমি সিকোয়েন্স করব। এই সিকোয়েন্সটা কি আমি জানি না, বাট এই সিকোয়েন্সটাকে আমি সিকোয়েন্স করতে চাই। AGC TTAGC প্রাইমার অ্যানিলিং সাইট আমার ভেক্টরে আছে, কি আমি জানি, সেটার করসপন্ডিং প্রাইমার আমি দিয়ে দিলাম। এবার আমি কি করলাম, 4টে ডিফারেন্ট রিঅ্যাকশন টিউব ক্রিয়েট করলাম। প্রত্যেকটা রিঅ্যাকশন টিউবে আমার কি থাকবে না, টেমপ্লেট ডিএনএটা থাকবে। সেটা হচ্ছে টেমপ্লেট ডিএনএটা হচ্ছে এই ডিএনএটা। প্রত্যেকটা টিউবে আমার টেমপ্লেট ডিএনএটা থাকবে, আমার প্রাইমারটা থাকবে, 4টে ডিএনটিপি থাকবে। কিন্তু একটা টিউবে একটা ডাইডিঅক্সি থাকবে, একটা টিউবে আরেকটা ডাইডিঅক্সি থাকবে, আরেকটায় আরেকটা থাকবে, আরেকটায় আরেকটা থাকবে। প্রথমটায় ডাইডিঅক্সি এটিপি, দ্বিতীয়টায় টিটিপি, মানে এরকম কোনো অর্ডার নেই। 4টে ডিফারেন্ট টিউবে 4টে ডিফারেন্ট ডাইডিঅক্সি থাকবে, বা 4টে ডিএনটিপি মানে ডিঅক্সি নিউক্লিওটাইড ট্রাইফসফেট 4 ধরনেরই প্রত্যেকটা টিউবে থাকবে। প্রত্যেকটা টিউবে আমার এই টেমপ্লেটটা থাকবে এবং এই প্রাইমারটা থাকবে। এবং যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে এই যে তোমার ডিএনটিপি গুলো আছে, ঠিক আছে, তো এগুলোকে কিন্তু লেবেল করতে হবে যাতে আমরা কিন্তু ফ্র্যাগমেন্ট গুলো ধরতে পারি, যাতে জেলে আমরা ফ্র্যাগমেন্ট গুলো ধরতে পারি। মোস্ট কনফিউজিং স্টেপ, কারোর কোনো ডাউট থাকলে বলো। আর একবার বলেন স্যার স্টেপটা। তুমি কোন জায়গাটা বুঝতে পারোনি বলো? আমি 5 তুমি ধরতে পারবে না যতক্ষণ না তোমার এই যে এখানে সেকেন্ড ডেটা আছে না, এ তারপরে স্টার্ট ডেট টিজিসি, এই জায়গাটা ওইটা তোমার তো বোঝার দরকারই নেই এখন, ওইটা তো তোমার বোঝার দরকারই নেই। তুমি এই রিঅ্যাকশন, এই এক্সপেরিমেন্টাল সেটআপটা বুঝতে পারলে কিনা বলো। আমি 4টে ডিফারেন্ট টিউব নেব, 4টে ডিফারেন্ট টিউবকে আমি 4টে জেলের লেনে চালাবো। প্রত্যেকটা টিউবে কি আছে, আমার টেমপ্লেট ডিএনএটা আছে, আমার এই প্রাইমারটা আছে, এবং 4টে ডিএনটিপি আছে যেগুলোর মধ্যে লেবেল আছে কোনো একটা। এবং যেটা আছে সেটা হচ্ছে গিয়ে যে
প্রত্যেকটা টিউবে এক ধরনের ডাইডিঅক্সি মানে চেন টার্মিনেশন নিউক্লিওটাইড আছে। এই এক্সপেরিমেন্টাল সেটআপটা যদি কারোর মাথায় না ঢোকে বল। জেলের রানটা পিসিআর এর হ্যাঁ? পর হ্যাঁ, জেলের রানটা পিসিআর এর পর। আর কারোর কোনো ডাউট? নেই। এইবারে মজাটা দেখো কি হচ্ছে। প্রথম যে যেখানে এইখানে 3 প্রাইম এন্ডে সি আছে, 3 প্রাইম এন্ডে সি আছে, তাহলে এইটার পরে আমি যদি এই রিজিয়নটাকে সিকোয়েন্স করছি, তো মানে এখানে এই গ্যাপ গুলোকে মাইন্ড করো না, ডোন্ট মাইন্ড অ্যাবাউট দিস গ্যাপ। তাহলে এইটার পরে যেটা হবে গিয়ে হচ্ছে ফার্স্ট কি ঢুকবে, এইখানে সি আছে তো প্রাইমারের পর ফার্স্ট কি ঢুকবে, আরে জি আসবে, গুয়ানিন আসবে। জি আসবে। তাহলে যদি ডাইডিঅক্সি জিটিপি ঢোকে তাহলে চেনটা আর এগোবে? না, এগোবে না। তাহলে যেখানে আমার ডাইডিঅক্সি জিটিপি আছে আমি কিন্তু সেইখানে একটা ব্যান্ড পাবো, এই জায়গায় যেখানে শুধু একটা জি ঢুকেছে আর কিছু ঢোকেনি। তারপরের যে ব্যান্ডটা পাবো তাহলে সেটা কোন জায়গায় পাবো আমাকে কে বলবে? স্যার আমি এই জায়গাটা বুঝলাম না, মানে এই যে ব্যান্ড পাওয়ার ব্যাপারটা। আচ্ছা দেখো, প্রাইমারের পর যেখানে শুধু একটা ডাইডিঅক্সি জিটিপি ঢুকলো, ডাইডিঅক্সি জিটিপি ঢোকা মানে চেনটা টার্মিনেট হয়ে গেল, হুম। আর এগোবে না। তাহলে যেখানে হুম। আমার একটা হ্যাঁ, এবার ডাইডিঅক্সি বুঝলাম। জিটিপি ঢুকলো সেখানে কিন্তু চেন বন্ধ হয়ে গেল। ফলে আমার যে আচ্ছা। টিউবটায় মানে তৃতীয় টিউবটায় ডাইডিঅক্সি জিটিপি আছে সেখানে কিন্তু মাত্র প্রাইমারের পর একটা নিউক্লিওটাইড ঢোকা ব্যান্ড আমি পাবো। ঠিক আছে, তারপরের ব্যান্ডটা কোনটায় পাবো? ডাইডিঅক্সি এটিপি, ডাইডিঅক্সি টিটিপি, ডাইডিঅক্সি জিটিপি না ডাইডিঅক্সি সিটিপি, কোনটায় পাবো? সিতে বাবার একটা ব্যান্ড। সি তে পাবো। কেন না, জি এর পর এখানে জিটা নর্মাল ঢুকেছে, তারপরে হচ্ছে ডাইডিঅক্সি সিটিপি ঢুকেছে। ওকে, সেইখানে কিন্তু টার্মিনেট হয়ে গেছে সি তে, তারপরে করসপন্ডিং টি তে হয়েছে। তা এইভাবে আমি যদি ব্যান্ড গুলো দেখে যাই তাহলে কিন্তু আমি সিকোয়েন্সটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে কিন্তু আমি সিকোয়েন্সটা পেয়ে যাচ্ছি, ইজ ইট নট? প্রথমে জি, তারপরে ঢুকলো গিয়ে হচ্ছে সি, তারপরে ঢুকলো গিয়ে হচ্ছে টি, তারপরে ঢুকলো এ, তারপর আবার এ, তারপর আবার জি, তারপর আবার সি, তারপর টি। নাও দিস ইজ দা 5 প্রাইম টু 3 প্রাইম সিকোয়েন্স, মানে এদিক থেকে এদিকে সিকোয়েন্স। এবার এইটার কমপ্লিমেন্টারি হবে গিয়ে হচ্ছে যে রিজিয়নটাকে আমরা সিকোয়েন্স করতে চাই। টেক আ মিনিট অফ অ্যান্ড থিঙ্ক যে কোথাও কোনো ডাউট আছে কিনা। 1 মিনিট সময় নাও আর ভাবো যে এই ব্যাপারটায় কোথাও কোনো ডাউট আছে কিনা। যদি ডাউট থাকে 100 বার বলো, আমি 100 বার বলবো। সায়ন বিশ্বাস, বোঝা গেছে? তো স্যার হ্যাঁ বলো। ওই হ্যাঁ ছোট স্যার, থেকে বড় সিরিজটা বুঝতে পারছি না। হ্যাঁ, ওই যে ছোট থেকে বড় সিরিজটা আছে পাশে, বুঝতে পারছি না। ছোট থেকে বড় সিরিজ নয়, তুমি প্রথম যে ব্যান্ডটা তুমি পেলে মানে সব থেকে ছোট সাইজে, সেটা জি এর ব্যান্ড পেলে, এটা বুঝতে পেরেছো তো সায়ন দাস? হুম তারপরে হুম যে হুম। ব্যান্ডটা পাবে সেটা কিসের ব্যান্ড পাবে? তারপরে সি হচ্ছে। সি হচ্ছে না, জি সি হচ্ছে। তোমাকে একটা হুম জিনিস বুঝতে হবে, র্যান্ডম চেন টার্মিনেশন মানে তোমার এরকম অনেক থাকবে এই পার্টিকুলার ওয়েলে, এটা খুব মন দিয়ে শোনো, এরকম অনেক থাকবে এই পার্টিকুলার ওয়েলে যার মধ্যে কোনো ডাইডিঅক্সি জিটিপি ঢোকেইনি এবং এই পুরো জিনিসটা সিনথেসাইজ হয়ে গেছে। বাট উই আর নট ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যাট, উই আর ইন্টারেস্টেড যে যেখানে ঢুকেছে এবং চেন টার্মিনেশন হয়েছে কোনো না কোনো ফ্র্যাগমেন্টে তো ঢুকবে, কারণ তোমার যখন ডাইডিঅক্সিটা ওই টিউবে রয়েছে কোনো না কোনো ডিএনএ ফ্র্যাগমেন্টে তো ঢুকবে এবং সেখানে কিন্তু চেনটা টার্মিনেট হবে, তাই না?
হুম তাহলে যেখানে ডাইডিঅক্সি জি ঢুকলো সেখানে এটা টার্মিনেট হলো, তারপরেরটায় যেখানে ডাইডিঅক্সি সি ঢুকলো এখানে টার্মিনেট হলো, তারপরেরটায় কি ঢুকবে? নর্মাল জি, নর্মাল সি, ডাইডিঅক্সি টি। তার মানে সেখানে যেখানে ডাইডিঅক্সি টি আছে সেখানে টার্মিনেট হচ্ছে। আগে স্লাইডটা দেখো, এখানে ডাইডিঅক্সি এ আছে, 4টে ডিএনটিপি আছে, এখানে ডাইডিঅক্সি টি আছে, ডাইডিঅক্সি বি আছে, ডাইডিঅক্সি সি আছে। বুঝতে পারছো তো সায়নদাস? হ্যাঁ স্যার। তারপরে যেখানে ডাইডিঅক্সি এ আছে, তারপরে যেখানে আবার ডাইডিঅক্সি এ আছে, এই টার্মিনেশন গুলো হচ্ছে। তাহলে এই ব্যান্ডের থেকে আমরা এরকম একটা সিকোয়েন্স পাচ্ছি, প্রথমে জি, তারপরে সি, তারপরে টি, তারপরে এ, তারপরে এ, তারপরে জি, তারপরে সি, তারপরে টি। কিন্তু এই সিকোয়েন্সটা হচ্ছে এই দিক থেকে এই দিকে, ঠিক আছে? কারণ তোমার প্রাইমারটা কোথায় আছে? এখানে অ্যাসোসিয়েটেড হয়েছে, তারপরে তোমার এই দিক থেকে এই দিকে পলিমারেজ সিনথেসাইজ করছে। তো এই সিকোয়েন্সটা হচ্ছে এই দিক থেকে এই দিকে। তার মানে এটার যদি তুমি কমপ্লিমেন্টারি সিকোয়েন্স নাও, সেটাই হচ্ছে যে তোমার রিজিয়ন অফ ইন্টারেস্ট, যেটাকে তুমি সিকোয়েন্স করতে চাইছিলে তার সিকোয়েন্স। আবার বলছি, কোনো ব্যাপার না, কারোর কোনো ডাউট থাকলে আমাকে বলো। স্যার সিকোয়েন্সিং এর সময় যদি দেখা যায় যে ডিডিটি ঢুকলোই না, হয়তো সিনথেসিসই হলো না ওটা, তাহলে কি হবে? সেক্ষেত্রে তো ব্যান্ড পাবো না। কি ঢুকলো না? ডিডিটি ডাইডিঅক্সি টি হয়তো ঢুকলো না, ঢুকলো না তো তাহলে তখন তুমি হ্যাঁ সিনথেসিস হবে না, না তখন তোমার পুরোটা সিনথেসিস হয়ে যাবে। যদি কোনো ডাইডিঅক্সি না ঢোকে তাহলে তো তোমার পুরোটা সিনথেসিস হয়ে যাবে, এবং ধরো হ্যাঁ তাহলে যতগুলো মলিকিউল আছে তার 90% ক্ষেত্রেই পুরোটা সিনথেসিস হচ্ছে, কিন্তু বাকি 10%টাকে আমরা জেলে ধরছি। বোঝা যাচ্ছে? বাকি 10%কে আমরা জেলে ধরছি। এরকম তো হবে না যে একটাও মলিকিউল এরকম হবে না, কারণ এক একটা টিউবে কয়েক কোটি মলিকিউল আছে, তার মধ্যে তোমার 100টা মলিকিউলও এরকম হবে না যে যাতে ইয়ে ঢোকেনি, ডাইডিঅক্সি ঢোকেনি। দ্যাট ইজ আ চান্স ফ্যাক্টর, বোঝো তুমি? ধরো তোমার 5% অফ দ্য নিউক্লিওটাইড আর ডাইডিঅক্সি, তাহলে 5% অফ দ্য টোটাল মলিকিউল সিনথেসিস normal probability বলছে will get a dideoxynucleotide incorporated within it. Now, if this dideoxynucleotide gets incorporated within this 5% of the molecule, তাহলে সেই 5% of the molecules will get terminated. কি হলো? Will get terminated, আমরা কিন্তু সেটাকেই ধরছি। ঠিক আছে। আবার ভালো করে দেখো, কারুর কোনো ডাউট থাকলে বোঝো, কারণ না বুঝলে কিন্তু সারা জীবন এটা বোঝা হবে। বোঝা যাচ্ছে? লজ্জা পাওয়ার হ্যাঁ কিছু স্যার। নেই, কেউ না বুঝলে স্বচ্ছন্দে জিজ্ঞেস করতে পারে। প্রসিড করবো তো? বোঝা যাচ্ছে তো কিভাবে হচ্ছে? স্যার এই মানে এই ফ্র্যাগমেন্টটা তো নয়, এই কটা আছে বেস পেয়ার। এবার যেটা টেমপ্লেট নিবো সেটা তো আরো লং হবে অনেক, মানে অনেক তখন লং এরকম করে হবে, ডাটা অনেক দেখতে লং হবে। হবে, অনেক লং হবে। এইবারে যেটা ব্যাপার হচ্ছে যে সেই জন্যই তো অটোমেশন। এবার একটা প্রশ্ন হচ্ছে যে তুমি কতটা একটা জেলের মধ্যে ওইভাবে ডিফারেন্সিয়েট করবে? 200টা করলে, 250টা করলে ডেফিনেটলি 2000 করতে পারবে না। তাহলে 2000 যখন করতে হবে আমাকে একটা অন্য টেকনিক বার করতে হবে। প্রিন্সিপালটা সেম থাকবে কিন্তু টেকনিকটা অন্য বার করতে হবে। সেইখানেই হচ্ছে অটোমেশন। আপাতত এটা বুঝতে পেরেছো তো? তাহলে আমি অটোমেশনে যাব। ঠিক আছে, এইবারে এইগুলো তোমরা পড়ে নাও, এই যে কি প্রোস এন্ড কনস অফ সেঙ্গার মেথড ইত্যাদি। ঠিক আছে, আমরা একটু অটোমেশনটা দেখি। যে সৌরদীপ যেটা বলছিল যে অনেক বড় যদি হয় তখন কি সমস্যা, তখন এইভাবে রেডিও অ্যাক্টিভিটি দিয়ে ডিটেক্ট করা এবং 4টে ডিফারেন্ট লেন চালানো, চালিয়ে একটা পলিঅ্যাক্রিলামাইড জেল চালানো, সেইটা দিয়ে করা কতটা সম্ভব না, তখন আর আমরা সেইভাবে করব না। তখন আমরা প্রত্যেকটা ডাইডিঅক্সির জন্য একটা করে ফ্লুরোসেন্ট নিউট্রাল ডাই ইউজ করব।
মানে আমি যখন একটা লেজার লাইট ফেলছি তখন ইন্ডিভিজুয়াল ডাইডিঅক্সি একটা পার্টিকুলার ওয়েভলেংথে ফ্লুরেস করছে। ঠিক আছে, ব্যাপারটা বলার থেকে ব্যাপারটা এক্সপ্লেন করে দিচ্ছি আমি। দেখো কিচ্ছু না, পুরো জিনিসটা সেম থাকবে। জিনিসটা এরকম হবে গিয়ে হচ্ছে যে আমার একটাই নির্দিষ্ট আর কি টিউবের মধ্যে আমি চারটে রিয়াকশনই করব। শুধু যখন ডাইডিঅক্সি এ ইনকর্পোরেটেড হবে তখন তুমি একটা সবুজ রং দেখতে পাবে ফ্লুরোসেন্সে, যদি একটা নির্দিষ্ট ওয়েভলেংথের লেজার লাইট ফেলো। যখন ডাইডিঅক্সি সি ইনকর্পোরেটেড হবে তুমি হলুদ রং দেখতে পাবে। যখন ডাইডিঅক্সি জি ইনকর্পোরেটেড হবে তুমি ব্রাউন রং দেখতে পাবে। যখন ডাইডিঅক্সি তোমার টি ইনকর্পোরেটেড হবে তুমি লাল রং দেখতে পাবে। তাহলে আমার চারটে ডিফারেন্ট লেনে চালানোর কোনো দরকার নেই, আমার একটা টিউবের মধ্যেই আমি চালাবো। যখন যেটা ইনকর্পোরেটেড হচ্ছে তার করসপন্ডিং কালারটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। একটু বুঝে নি জিনিসটা। এইখানে একটু দেখে নি, এইখানে টিউবের মধ্যে রিয়াকশন হচ্ছে। রিয়াকশন হওয়ার পর এই ধরনের ক্যাপিলারি সিস্টেম দিয়ে ফ্র্যাগমেন্টস গুলোকে আইসোলেট করা হচ্ছে। এতক্ষণে যে ফ্র্যাগমেন্টস গুলোকে জেলে আইসোলেট করা হচ্ছিল, এবার ক্যাপিলারি সিস্টেম দিয়ে আইসোলেট করা হচ্ছে। ক্যাপিলারি সিস্টেম দিয়ে কিভাবে আইসোলেট করা হচ্ছে না, যে ফ্র্যাগমেন্টস গুলো জেনারেট হচ্ছে সেগুলো নেগেটিভলি চার্জ, এখানে পজিটিভলি চার্জ। ক্যাপিলারি সিস্টেম একটা নিউক্লিওটাইডের ডিফারেন্স কিন্তু ডিটেক্ট করতে পারে। যে মুহূর্তে যে মুহূর্তে একটা, ধরো এখানে আমরা দেখেছিলাম তো সে এটা হচ্ছে হলুদ, ঠিক আছে, এই এটা হচ্ছে সবুজ। যে মুহূর্তে ও একটা সবুজ লাইট এখানে ডিটেক্ট করলো, লেজার বিম ফেললো এবং ফ্লুরোসেন্সে সবুজ লাইট ডিটেক্ট করলো, কম্পিউটার সঙ্গে সঙ্গে রিড করে নিল যে এ ইনকর্পোরেটেড হয়েছে। যেটা আমরা জেলে দেখছিলাম একদম তলায় জি ইনকর্পোরেটেড হয়েছে, এখানে দেখা গেল যে প্রথম লাইটটা হয়তো ও সবুজ লাইট রিড করলো। তার মানে ও বুঝলো যে আমার প্রাইমারের পর একটা এ ইনকর্পোরেটেড হয়েছে, হয়ে স্টপ করে গেছে। তারপরের যেটা তার থেকে একটু বড় যেটা, সেটা গেল, সেখানে হয়তো দেখা গেল যে তোমার আহ ইয়ে ইনকর্পোরেটেড হয়েছে। ঠিক আছে, এইভাবে ওয়ান নিউক্লিওটাইডের ডিফারেন্স এখান দিয়ে ট্রাভেল করছে এবং করসপন্ডিংলি যে কালারটা দিচ্ছে সেই কালারের ওপর বেস করে আমরা বুঝতে পারছি যে কোন ডাইডিঅক্সি নিউক্লিওটাইডটা ইনকর্পোরেট হয়েছে, কোন ডাইডিঅক্সি নিউক্লিওটাইডটা ইনকর্পোরেট হয়েছে। তো দিস ইজ দ্য অটোমেশন। এখানে কিন্তু আমাকে অত বড় একটা জেল আর চালাতে হচ্ছে না। ঠিক আছে, এখানে জাস্ট আমি কালারটার সাহায্যে বুঝতে পারছি যে কোন ডাইডিঅক্সি নিউক্লিওটাইডটা ইনকর্পোরেটেড হয়েছে। ইজ ইট ক্লিয়ার? কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। স্যার ক্যাপিলারি টিউবে কার পর কোনটা, মানে সাইজ কার বড় কার ছোট, এটা কি করে বোঝা যাবে? না না, অবভিয়াসলি বোঝা যাবে যে ক্যাপিলারি টিউবে তোমার যে আইসোলেশনটা হচ্ছে একটা পজিটিভ থেকে একটা নেগেটিভ এন্ডে যাচ্ছে। তো তো তোমার যেটা সাইজ বড়, মানে এটা যদি তোমার ইলেকট্রিক ইয়ের ওপরে চার্জের ওপর সেপারেশন হয়, যেটা সাইজ বড় সেটা নেগেটিভ চার্জ বেশি। ঠিক আছে, এবার নেক্সট কনসেপ্টটা হচ্ছে যে না ওইভাবে না, পার ইউনিট নেগেটিভ চার্জ। ঠিক আছে, পার ইউনিট নেগেটিভ চার্জ সবার সমান। ঠিক আছে, এবং ক্যাপিলারি টিউব কি, ইট ইজ বেসড অন দা সাইজ, যে যেটা সাইজ বেশি সেটার মাইগ্রেশন পরে হবে, যেটা সাইজ কম সেটার মাইগ্রেশন আগে হবে। আমরা ক্যাপিলারি অ্যাকশন তো দেখেছি তো ইয়েতে, মানে তোমাদের ধরো ওই যে যে কোনো ধরনের ক্রোম্যাটোগ্রাফিতে। তো ইটস লাইক দ্যাট। তো দুটো প্যারামিটার কাজ করে, একটা হচ্ছে গিয়ে চার্জের প্যারামিটার আর একটা হচ্ছে গিয়ে সাইজের প্যারামিটার। ওকে, তোমার যদি ইউনিট সাইজে ইউনিফর্ম চার্জ হয় তাহলে অবভিয়াসলি সাইজের বেসিসে সেপারেশনটা হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। মানে বুঝতে পারছো তো, এখানে কি এইগুলো নেগেটিভলি চার্জ, এখানে একটা পজিটিভ চার্জ আছে। এবার তোমার প্রত্যেক ডিএনএ মলিকিউলে ধরো এক বেস পেয়ারে এক ইউনিট চার্জ আছে, তাহলে এইটা হচ্ছে কি ইট লিমিটস দা মাইগ্রেশন বেসড অন দা সাইজ।
provided equal charge is applied for per unit base pair, so accordingly there will be separation. মানে জেলের থেকে অনেক এফিশিয়েন্ট সেপারেশন। একটা 11 স্কেলে ওই 1 বেস পেয়ার ডিফারেন্স যত এফিশিয়েন্টলি ধরা যায়, এখানে কিন্তু সেপারেশন অনেক এফিশিয়েন্টলি হয়। এবং যেহেতু অটোমেটেড সিস্টেম, তুমি একটা লেজার ফেলছো, একটা নির্দিষ্ট ওয়েভলেন্থের সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ যে কি লাইটে ওটা ফ্লুরেস করছে, সঙ্গে সঙ্গে এখানে রেকর্ডেড হয়ে যাচ্ছে যে কোন ডাইডিঅক্সি নিউক্লিওটাইডটা কিন্তু ইনকর্পোরেটেড হচ্ছে। সো ইফ ইট ইজ ক্লিয়ার, আর যদি স্যার এটা না হয় স্যার এটা তো না হয় টিচার করতে হবে যে কোন ডাইডিঅক্সিটা আছে মানে থ্রি টার্মিনালে। এবার অর্ডারটা কি করে বানাবে যে মানে কোনটার পর কোনটা আছে? আচ্ছা, লেট মি গো ব্যাক, যদিও আর 1 মিনিট 30 সেকেন্ড বাকি আছে। খুব ভালো করে দেখো, ধরো তোমার এই দিকটা তো 5, এই যে 5 এর প্রাইমারটা, হ্যাঁ ভালো করে বোঝার চেষ্টা করতে, ভুল লেখা আছে এখানে, এই যে 5 এর প্রাইমারটা এখানে 3 টার্মিনাল, তাহলে যেটা প্রথম 5 প্রাইম এই 3 প্রাইম এন্ডে প্রথম যেটা ঢুকলো সেটা হচ্ছে জি, তারপরে যেটা 3 প্রাইম এন্ডে ঢুকলো সেটা সি, তারপরে যেটা টি, তারপরে যেটা এ। এইভাবে যদি আমি মানে এই টেমপ্লেট স্ট্যান্ডের অপোজিট যে স্ট্যান্ডটা সেখানে সিনথেসিস দেখি, তাহলে এইখানে 5 প্রাইম থেকে 3 প্রাইম আমার সিকোয়েন্স হচ্ছে এইটা। ফলে করসপন্ডিং স্ট্যান্ডের মানে টেমপ্লেট স্ট্যান্ডের 5 প্রাইম থেকে 3 প্রাইম সিকোয়েন্স কি আমি জানতে পারবো না? হ্যাঁ, এখানে তো মানে চারটে আলাদা আলাদা ওয়েলে রান করছে, হ্যাঁ, চারটে আলাদা হ্যাঁ। আলাদা নিউক্লিওটাইডের জন্য। আচ্ছা, ওখানে ওখানে কি তো সব করে একসাথে জানতে মিক্স পারবো? করে দিচ্ছে। ওখানে মিক্স করে দিলে কি হলো, তোমার তো কালার গুলো আলাদা আসছে। প্রথমে যে মুহূর্তে তোমার গ্রিন এলো তুমি বুঝলে, এখানে যেমনি ধরো জি, তো এখানে যেমনি জি এর ওয়েলে তুমি দেখতে পাচ্ছ, ওখানে তুমি তার জায়গায় হলুদ রংটা দেখতে পাবে। তাহলে প্রথমে হলুদ রং পেলে, তারপরে সবুজ রং পেলে, তারপরে লাল রং পেলে, এটার উপরেই প্রথমে জি, তারপরে সে টি, তারপরে